আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম পাবা অনলাইন ক্লাস 2020-এ। আমি মোহাম্মদ শাহপরান স্যার, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা হাজির হয়েছি আমাদের আগের দিনের চ্যাপ্টার বা অধ্যায় 6.1-এর পার্ট 2 নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি শিখলাম সেটা যদি আমরা পুনরালোচনা করি, আমরা দেখতে পাচ্ছি আমরা শিখেছিলাম সরল সহসমীকরণ কি বা কাকে বলে। এই সম্পর্কিত আমরা উদাহরণ বা ব্যাখ্যা দিয়েছি এবং সাথে সাথে সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি সম্বন্ধে আমরা বলেছিলাম, যেখানে আমরা দুইটা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম বা দুইটা পদ্ধতি বলেছিলাম সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি, যেখানে প্রথমটি প্রতিস্থাপন পদ্ধতি, যেটাকে আমরা ইংলিশে বলেছিলাম সাবস্টিটিউশন। দ্বিতীয়টি অপনয়ন পদ্ধতি। তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই এই পদ্ধতি সম্বন্ধে বা সম্পর্কে অবগত হয়েছ, যেখানে আমরা একটা উদাহরণ দিয়ে এই পদ্ধতিতে কিভাবে সরল সহসমীকরণ সমাধান করে সেটা সম্পর্কে আমরা বিগত ক্লাসে ব্যাখ্যা করেছি এবং এর ফিডব্যাক হিসেবে তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য বা কি বুঝেছো সেটার জন্য আমরা SW দিয়েছিলাম 6.1-এর এই অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত। তো আমি আশা করি যারা আমার এই বিগত ক্লাসটা ভালো করে বুঝেছো বা ক্লাসটা খেয়াল করেছো, তারা এই প্রতিস্থাপন পদ্ধতিটা ভালো করে শিখতে পেরেছো বা আয়ত্তে এনেছো, এবং আমি আরও আশা করব তারাই এই SWগুলো ভালো করে সম্পন্ন করেছো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এই সরল সহসমীকরণ সমাধানের দ্বিতীয় পদ্ধতি, যার নাম অপনয়ন পদ্ধতি, যেটাকে আমরা ইংলিশে বলেছিলাম ইলিমিনেশন, এই পদ্ধতি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অপনয়ন পদ্ধতি। তো চলো আমরা এই অপনয়ন পদ্ধতি সম্পর্কে জেনে নিই, কীভাবে অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান করা হয়। তার আগে আমরা পুনরালোচনাগুলো দেখে নিলাম। যারা প্রথম ক্লাস মিস করছো বা যারা ক্লাস করছো তাদের অবগতির জন্য, আবার অবগতির জন্য পুনরালোচনাগুলো আমরা দেখে নিলাম। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতির জন্য যে কোনো দুইটা সরল সহসমীকরণ চুজ করে নেই আমার ইচ্ছা মতো। আমি তোমাদের অনুশীলনী 6.1-এর 14 নম্বর ম্যাথ যেটা আছে, তোমাদের সুবিধার্থে আমি নাম্বারিং করে দিলাম, তাহলে কোন ম্যাথটা আমি শিখাইছি বা তোমরা শিখতেছো ওই ম্যাথটা সম্বন্ধে তোমার ফিক্সড জানা থাকবে। তো দুটো সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটা আমি যদি লিখি 2x + 3y = 7, এবং দ্বিতীয় সমীকরণ যদি আমি লিখি 6x - 7y = 5, আমরা আমাদের ইচ্ছে মতো এই 14 নম্বরও করতে পারতাম, যে কোনো নম্বর দিয়ে শুরু করতে পারতাম। আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা চুজ করে নিলাম, অনুশীলনী 6.1-এর 14 নম্বর ম্যাথটি। আমরা এই একটা ম্যাথ দিয়ে শিখতে পাবো যে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান করতে হয়। তো একইভাবে বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি, যে পদ্ধতিতে আমি সরল সহসমীকরণ সমাধান করি না কেন, আমি গত ক্লাসে নিশ্চয়ই বলে দিয়েছিলাম যে সমীকরণগুলোকে অবশ্যই তোমাকে নাম্বারিং বা নং দিয়ে চিহ্নিত করতে হবে। প্রথমটাকে 1 নং, দ্বিতীয়টাকে 2 নং। তো যেই পদ্ধতিতেই আমরা করি না কেন, দুইটা পদ্ধতিতেই আমরা অবশ্যই নাম্বারিং করে নিব। তো এখন আসো, আমরা যদি খেয়াল করি, ভালো করে খেয়াল করব প্রতিস্থাপন পদ্ধতির সাথে এই পদ্ধতির ডিফারেন্সটা কোথায়। অবশ্যই তফাৎ আছে, যে কারণে তোমাকে
কম্পেয়ার করে মনে রাখতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমি প্রথম স্টেপ কিভাবে আগিয়েছিলাম বা প্রথম স্টেপ কিভাবে শুরু করেছিলাম। অপনয়ন পদ্ধতিতে এখানেও খুব ইম্পর্টেন্ট জিনিস হলো প্রথম স্টেপটা তুমি কিভাবে শুরু করবে। তো আমরা যদি একটু খেয়াল করি, রাফ করি, বা আমরা যদি আরেকটা ছোট জিনিস দিয়ে বুঝাই তোমাদের, তুমি যখন বলো যে 7 থেকে 7 বিয়োগ হয়ে আমরা বলি যে বিয়োগফল 0 হয়, তো এটা দুইভাবে অনেকে বুঝে যে 7 থেকে 7 গেলে আর কিছুই থাকে না বলতে আমরা 0 বোঝাই বা 0 বোঝাই। যদি আমি আরেকভাবে বলি যে আমরা 6, 7-এও দেখে আসছি যে একই সংখ্যা একটা যোগের, একই সংখ্যা একটা বিয়োগের যদি হয়, তো আমরা এরকম পদ্ধতিও করে আসছি যে সাথে সাথে কাটা আর কি থাকলো 0। তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসগুলোতে এইভাবেও শিখে আসছো। তো আমরা এই আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করব অপনয়ন পদ্ধতিতে। এখানে কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখার বিষয়। আমি দেখতে পাচ্ছি যদি এভাবে খেয়াল করি, উপরে নিচে এক্সের পার্ট এক্সের পার্ট, ওয়াইয়ের পার্ট ওয়াইয়ের পার্ট, সংখ্যার পার্ট সংখ্যার পার্ট। তো আমার টার্গেট হলো এই এক্সের সাথে এক্সের কিভাবে কাটাকাটি করা যায় বা কিভাবে বিয়োগ করা যায়। আমরা জানি বাদ একমাত্র বিয়োগ দিয়ে করা যায়। তো বিয়োগের জন্য আমরা কিছু না যেটা দেখালাম 7 থেকে 7 বিয়োগ হয়ে 0, সেখানে কি দেখলাম, এটাও 7 এটাও 7, মানে সেম সংখ্যা হতে হবে। আর এই 7-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন, আর এই 7-এর আগে কোনো বিয়োগ চিহ্ন অলরেডি আছে, এই 7 হলো বিয়োগের। তার মানে যোগের 7 থেকে বিয়োগের 7 চলে গেলে আর কি থাকলো 0, অথবা যোগের 7 এবং বিয়োগের 7 কাটাকাটি গিয়ে আর থাকলো কি 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি বলি আর বাদ দিয়ে বলি, দুইটা সংখ্যা কিন্তু সেম হচ্ছে, আমার সেম করতে হচ্ছে। 2 থেকে 2 বিয়োগ হবে, 3 থেকে 3 বিয়োগ হবে, প্রত্যেক ক্ষেত্রে 0 থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে সংখ্যা দুটো সেম না হলে তো আর 0 হওয়ার সুযোগ নেই। 2 থেকে একমাত্র 2 বাদ হলেই 0 হবে, 3 থেকে 3 বাদ হলেই 0 হবে, এখানে আর কোনো ওয়ে নাই 0 হওয়ার। তো আমরা এখানেও সেই চেষ্টাটা করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো আমরা জানি এক্স ওয়াই, এগুলো আমাদের আগে বিগত ক্লাসে আলোচনা আমরা জেনেছি, এগুলো অজানা রাশি। আমাদের টার্গেটই হলো অপনয়ন পদ্ধতি হোক আর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান যেভাবে করি না কেন, আমাদের টার্গেটই হলো এই অজানা রাশি বা এই চলকগুলার মান বের করা। যার মধ্যে একটা পদ্ধতি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করলাম, সেই পদ্ধতিতে আমরা বিগত ক্লাসে একটা ম্যাথ করেছিলাম যার মান বের হয়েছিল লাস্টে 4 আর 1। তো এখানেও আমি অপনয়ন পদ্ধতিতে করব, কিন্তু তারও এক্সের মান এবং ওয়াইয়ের মানই বের হবে। এই পদ্ধতিতে ম্যাথগুলোতে বলা থাকবে সমাধান করো, সমাধান করো। এবার অপনয়ন পদ্ধতিতে করো আর প্রতিস্থাপন পদ্ধতিতে করো, বলা থাকবে সমাধান করো। তার মানে আমরা যখন 6, 7-এর ম্যাথে দেখছি যে সমাধান করা লেখা থাকতো, সেই জায়গায় কি করতে হতো, আমাদের হয় এক্সের মান বের করতে হতো আর না হয় ওয়াইয়ের মান বের করতে হতো। তো এখানেও অপনয়ন পদ্ধতি হোক আর প্রতিস্থাপন পদ্ধতি হোক, বলা থাকবে সমাধান করা। তার মানে আমরা অজানা রাশি এখানে কয়টা, 2টা, তাহলে এক্সের মানও বের করবো, ওয়াইয়ের মানও বের করবো। তো চলো এবার আগের আলোচনায় যে আমরা যেটা টার্গেট করছি, মানে বলতেছিলাম যে টার্গেট আমাদের থাকতে হবে যে কাটাকাটি বা বাদ যে 0 হবে কখন, যখন এক্স্যাক্টলি দুইটা সংখ্যা কি থাকবে, সেম থাকবে, একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো একটা প্লাসের এবং একটা মাইনাসের থাকতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই বরাবর যদি আমি খেয়াল করি 2x এটা যোগের, এর বরাবর নিচে আছে 6x এটাও যোগের। আবার যদি এই বরাবর খেয়াল করি 3y এটা যোগের, 7y এটা বিয়োগের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, এই দুটার মধ্যে x এর মধ্যে y এর মধ্যে মানে আমার সহজ হয়ে রয়েছে বা কাজ আগিয়ে রয়েছে কোনটা, অবশ্যই ওয়াইয়ের পার্টটা। কারণ আমরা জানি কাটাকাটি যাওয়ার দুটো কন্ডিশন, মানে একটা হলো একটা প্লাসে থাকতে হবে, একটা কি থাকতে হবে, মাইনাসের। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার অলরেডি একটা প্লাসের আছে আর একটা কি আছে, মাইনাসের। আর এখানে যদি খেয়াল করি তাহলে এটাও প্লাসের,
চিহ্ন নাই মানে প্লাসের, এটাও প্লাসের, এটাও কি প্লাসের। তাহলে এই ওয়াইয়ের পার্টটা আমার মানে একটু স্টেপ আগে রয়েছে, যেটা কি একটা প্লাসের একটা মাইনাসের অলরেডি আছে। তাহলে আমার টার্গেট থাকবে এটা নিয়ে কাজ করা, কিভাবে এই ওয়াইয়ের পার্টটাকে একই সংখ্যায় নিয়ে আসতে হবে। এখন দ্বিতীয় যে কন্ডিশনটা, একটা প্লাস থাকতে হবে একটা মাইনাস থাকতে হবে, এটা হলো প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি দুইটা পার্ট একই রকম চেহারা হতে হবে। যেমন এখানে ওয়াই দিয়ে আছে, আমি ওয়াই বসাই আর এক্স বসাই, যেটাই বসাই, এখানে যদি আমি বলি 7x, তো এখানেও আমি বলবো যে প্লাসের 7x থেকে মাইনাসের 7x বিয়োগ হয়ে কি হলো 0। পাশে কি থাকলো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো পাশে এই চলকের পাশে যেটা থাকে সেটা, যেটাকে আমরা কি বলি সহগ। এই চলকের পাশে কি থাকলো 7, এই চলকের পাশে কি থাকলো 3। তাহলে 7 আর 3 অবশ্যই সেম না। তার মানে প্রথম স্টেপ যেহেতু আগে আছে আমাদের একটা প্লাসের একটা মাইনাসের, তো সেকেন্ড স্টেপ আমাকে দেখতে হবে যে কিভাবে আমি এই সংখ্যাটা সেম করব। এখানে ওয়াই সহগ, এখানে ওয়াই সহগ কিভাবে সেম করব। তো এই এখন কাজটা হলো আমাদের এটাই যে আমরা কিভাবে এই দুটা সংখ্যা বা এই সহগ দুটাকে সেম করব। তাহলে আমি যদি বলি 3 আর 7 এই দুটো সংখ্যাকে কিভাবে সেম করা যায়, তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে 3-এর সাথে আর এখানে 7-এর সাথে এমনভাবে গুণ দিতে হবে যেন দুইটার গুণফল আমার সেম আসে। তাহলে খুব সহজ নিয়ম হলো যখন একবারে দুইটা বিপরীত মানে কোনো সম্পর্কযুক্ত সংখ্যা না হয়, দুইটার মধ্যে যখন কোনো আমরা বলি যে 7-এ শিখলাম বা 6-এ শিখলাম, দুইটার মধ্যে যখন কোনো দুইটা সংখ্যা যখন সহমৌলিক হবে না, বা দুটো সংখ্যার মধ্যে যখন কমন কিছু না থাকে, তখন আমরা তাদেরকে বলি যে সহমৌলিক। তাহলে এরকম দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 3 আর 7। এই দুটো সংখ্যার মধ্যে কোনো কমন সংখ্যা নেই, এক ছাড়া, এক সবার সাথে থাকে। এই 3 আর 7-এর মধ্যে কোনো কমন সংখ্যা নেই। তাহলে সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি কি হলো, এখানে যা থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ, আর উপরে যেটা থাকবে সেটা দিয়ে নিচেরটাকে গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 7, তো 7 দিয়ে 3 কে গুণ দিব। এখানে আছে 3, তাহলে 3 দিয়ে নিচের এটাকে গুণ দিব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাও 3 7 21 হচ্ছে, এটাও 3 7 21 হচ্ছে। এই পদ্ধতিতে আমরা এই দুটা সংখ্যাকে কি করলাম, সেম করলাম। তাহলে আমি কি করছি, এই ওয়াইয়ের পার্টটা তো 1 নং সমীকরণের একটা পার্ট, বা 1 নং সমীকরণে আমরা গাণিতিক ভাষায় যদি বলি একটা পদ। এই ওয়াইয়ের পার্টটাও 2 নং সমীকরণের একটা পদ। তাহলে আমাকে এমনভাবে লিখতে হবে, তুমি এখানে কি কার সাথে গুণ দিচ্ছ সেটা লিখিত আকারে লিখতে হবে, যেটা হলো আমাদের প্রথম স্টেপ। এই প্রথম স্টেপটা তোমাকে ভালোভাবে শিখতে হবে, এবং এই প্রথম স্টেপটাই তোমার এই অপনয়ন পদ্ধতির মেইন স্টেপ। এটা দিয়ে তোমার টোটাল কাজটা কমপ্লিট হবে, বেশিরভাগ কাজটাই কমপ্লিট হবে। তাহলে এখানে আমি কি করলাম, এই 3-র সাথে কাকে এনে গুণ দিলাম, 7-কে বা 7-কে। তাহলে আমাকে এখানে এটা বলা যাবে না শুধুমাত্র 3y-এর সাথে 7 গুণ দিই। এই 3y-টা টোটালি যেহেতু 1 নংয়ের পার্ট, সেজন্য আমাকে বলতে হবে 1 নংয়ের সাথে। আর গুণটা শুধুমাত্র মনে রাখতে হবে, গুণটা শুধুমাত্র এটার সাথে হবে না। 1 নংয়ের সাথে গুণ মানে 1 নংয়ের প্রত্যেকটা পার্ট, 1টা 2টা 3টা পার্ট আছে বা 3টা পদ আছে। এই 3টা পদের সাথে তুমি যে জিনিসটা গুণ দিবা, এখানে 7 যায় এই 3-এর সাথে গুণ দিবা, সেটা শুধুমাত্র নট অনলি 3-এর সাথে গুণ হবে, সেটা টোটাল 1 নং যেহেতু বলতেছো, 1 নংয়ের পার্ট কিন্তু একটা না, 1 নংয়ের 3টা পার্টই আছে, 3টা পার্টের সাথে গুণ হবে। তার মানে 1 নংয়ের সাথে আমি কি গুণ দিতে যাচ্ছি, 7। এই 7টা সবার সাথে গুণ হবে। তাহলে আমি এখানে বলে দেব 1 নংয়ের সাথে 7 গুণ করে, এবং এখানে কত দিয়ে আমি গুণ দিচ্ছি, 3 দিয়ে। তাহলে অবশ্যই আমাকে বলতে হবে এই 3টা টোটাল 2 নংয়ের সাথেই গুণ হবে। 2 নংয়ের সাথে 3 গুণ দিয়ে, 3 গুণ দিয়ে এর পরের কাজটা আমরা কিন্তু প্রথমেই সেরে ফেলছি। আমরা বলেছিলাম যে এই পদ্ধতিতে 2টা স্টেপ, বাদ দেওয়ার জন্য 2টা স্টেপ, একটা প্লাসের একটা মাইনাসের হতে হবে, এবং সহগগুলা একই সংখ্যা হতে হবে।
তাহলে আমরা যেহেতু আগে দেখতে পাচ্ছি আমাদের এই পার্টটা চুজ করার মেন কারণ ছিল কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে একটা প্লাসের একটা মাইনাস থাকলে কি আমরা যোগ করব না বিয়োগ করব? অবশ্যই যোগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই এই নিচের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমরা নিশ্চয়ই ক্লাস 7-এ এবং 6-এ এই জিনিসটা দেখে আসছি, বিয়োগের সময় নিচে যে চিহ্ন থাকে সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়। এখন যদি আমি বিয়োগ করি তাহলে এটা মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস। প্লাস হয়ে গেলে তো আমার এই প্লাসে আর প্লাসে কাটা যাবে না, সেজন্য আমার কি করতে হবে? যোগ, কারণ যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে লিখলাম 1 নংয়ের সাথে 7 গুণ করে এবং 2 নংয়ের সাথে 3 গুণ করে 1 নং ও 2 নং অবশ্যই যোগ করি। তাহলে আমরা গুণটা যদি দেখি, আমি বলছি 1 নংয়ের সাথে 7 গুণ দিব আমরা, তাহলে 7 গুণে কত হবে? 14। চলকের জায়গায় চলক অপরিবর্তিত থাকবে, 3 7 21, চলকের জায়গায় চলক অপরিবর্তিত এবং 7 7 49। কথা অনুযায়ী কাজ। এখানে বলা হয়েছে যে 1 নংয়ের সাথে 7 গুণ। একইভাবে আমরা 2 নংয়ের সাথে কি গুণ করব? 3। আমরা যদি 2 নংয়ের প্রথমটাতে যায় 6 আছে, অবশ্যই 3 6 কি হবে? 18। চলকের চলক মাইনাস 3 7 21, চলকের চলক একইভাবে 3 5 15। এবং আমরা 6 7-এ যেভাবে যোগ বিয়োগ করছি ওই পদ্ধতিতে পাশাপাশি না বসে আমরা উপরে নিচে এভাবে করলে আমাদের জন্য বেটার হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশনের দুইটাই এখন স্যাটিসফাইড বা শর্ত সিদ্ধ। যেখানে কন্ডিশন ছিল কি একটা প্লাস আর একটা মাইনাস, মানে বিপরীত চিহ্নযুক্ত হতে হবে এবং তাদের সহগ একই সংখ্যা হতে হবে। তাহলে দুটো শর্তে আমরা সিদ্ধ করলাম, বা দুটো শর্ত আমাদের মেনে চললে অবশ্যই দুইটা অটোমেটিক্যালি চলে যাবে। এই কাটা চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে। এটা জাস্ট আমি যেন আমার ভুলক্রমে ওদিকে আমি যোগ বিয়োগ না করি সেটার জন্য আমরা হয়তো বা দিই। কেটে দেওয়ার পরে তাহলে এই পদটা বা ওয়াইয়ের পদটা আমার টোটালি চলে গেছে। এখানে এমন শূন্য লিখবো, আমরা 6 7-এ হয়তো বা তোমরা দেখছো আমরা যোগ বিয়োগ যখন এভাবে করছি, কোনো কিছু যদি আর না থাকে আমরা ইনকমপ্লিট বা যেটা বাদ থাকে শূন্য সেটা আর লিখি না, যা আছে ওই জায়গাটা আমরা খালিই রাখবো। শুধু বাকি কাজটা এই জায়গায় কি 14 আর 18 আমরা কি করব? যোগ করব। যেহেতু অলরেডি আমরা বলে দিয়েছি 8 আর 4 12 2 আর এখানে 2 1 3 এক্সের এক্স। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে 14টা এক্স আর 18টা এক্স, টোটাল 32টা এক্স। আর এই পাশের পার্টটা তো আমাদের চলেই গেল, থাকলো আর কি ডান পাশের ধ্রুবকের পর। এই পাশে 1 নংয়ের ধ্রুবক, এই পাশে 1 নংয়ের ধ্রুবক 49 আর 15 যা হবে যোগ করে আমরা তাই লিখব 4 আর হলো 6 64। তাহলে আমরা ইকুয়ালের এ পাশে পাইলাম 32x আর ডান পাশে পেলাম 64। আমরা 6 7-এ ঠিক যেভাবে করে আসছি 32x ইজিগুলো 64 আমি লিখলাম। যদিও এই লাইনটা ওখানে রিপিট না করলেও চলবে, সরাসরি আমরা এখান থেকে x মান বের করতে পারবো। তো বোঝার সুবিধার্থে আমরা লাইনটা আবার লিখলাম। ক্লাস 6 7 আমরা এরকম সমীকরণ দেখে আসছি সবাই। এই সমীকরণে এই চলকের মানটা আমি বের করব, অজ্ঞাত রাশির মান বের করব। অজ্ঞাত রাশি একটাই আছে, অনলি x। তো x এর সাথে এই 32টা কি আকার আছে? আমরা জানি দুটি ধ্রুবক হোক আর দুটি সংখ্যা হোক, দুটি চলক হোক, পাশাপাশি যখন কোনো চিহ্নযুক্ত থাকবে না তার মাঝখানে অবশ্যই একটা গুণ চিহ্ন আছে, গুণ সম্পর্ক আছে। তার মানে কোনো সংখ্যা বা ধ্রুবক বা চলক তাদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, দুটি চলক বা দুটি সংখ্যা তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝে নেব তাদের মধ্যে সম্পর্কে কী সম্পর্ক? গুণ সম্পর্ক। এবং গুণ সম্পর্কের শর্ত অনুযায়ী আমরা জানি যে বাম পাশ থেকে ডান পাশে যাক আর ডান পাশ থেকে বাম পাশে আসুক, অবশ্যই কী হিসেবে যাবে? ভাগ হিসেবে যাবে। গত ক্লাসে আমরা নিশ্চয়ই এটা দেখিয়েছিলাম। তাহলে আমি বের করব কার মান? x এর মান। 32টা কী আকারে আছে? গুণ আকারে আছে, অবশ্যই ও পাশে যাবে কী আকারে? ভাগ আকারে। তখন আমরা 32 দিয়ে 64কে কতবার কাটতে পারি? 2 বার, বা ভাগ যাবে কতবার? 2 বার। পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অজ্ঞাত রাশি বা চলক x এর মান। তো আগের ক্লাসের মতোই এই অজ্ঞাত রাশি x আগে বের হোক বা y আগে বের হোক, এখানে আমি যদি এই x এর পার্ট নিয়ে কাজ করতাম তাহলে বের হতো আগে কার মান? y এর মান। y এর পার্ট নিয়ে আগে কাজ করছি, তাহলে বের হবে কার মান? x এর মান। x এর মান বের হয়ে গেলে আমার বাকি কাজটা খুবই সহজ। এখানে যে 1 নং বা 2 নং আছে,
যে কোনো একটা আমি চুজ করব আমার ইচ্ছে মতো, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে অবশ্যই 1 নং ধরতে হবে 2 নং ধরতে হবে। অ্যাজ ইউ উইশ 1 নং বা 2 নংয়ের যে কোনো একটা আমরা নিয়ে পরবর্তী স্টেপটা আমরা আগাবো। আমি আমার ইচ্ছে মতো নিলাম যে 1 নং হতে পাই, এটাকে এইভাবে ছোট করেও লেখা যাবে বা অথবা হিসেবে আরও একটু বড় করে লেখা যায়। সাধারণত এক এক জায়গায় এক এক রকম হয় যে 1 নং এ x এর মান বসিয়ে পাই, এই কথাটাও লেখা যায়। দুইটাই রাইট, দুইটাই রাইট। তাহলে 1 নং কোনটা, আমি 1 নংটা আমার বোঝার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে 1 নংটা তুলে নিই। 2x প্লাস 3y ইকুয়াল 7 তুলে নিলাম 1 নংটা। এই 1 নংয়ে আমি বলে দিয়েছি 1 নংয়ে কার মান বসাবো, x এর মান। x এর মান কত পেয়েছি আমরা, 2। তাহলে যেখানে x সেখানে শুধু 2 বসাবো আর বাকি সব অপরিবর্তিত থাকবে। গুণ সম্পর্ক 2 2 4, এটা যা আছে তাই থাকবে। এখানে আমাদের এখন দুইটা কাজ, আমরা দেখতে পাচ্ছি 4 চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন অবশ্য ডিগোলের ওপাশে গেলে কি হবে, মাইনাস। কত পেলাম আমরা, 3y = 3। এরপরের স্টেপ আমাদের এখানের মতোই, এই চলকের সাথে 3টা গুণ সম্পর্কযুক্ত, অবশ্যই ওপাশে গেলে কি হবে, ভাগ। কত পেলাম আমরা y এর মান, তাহলে 1। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরের স্টেপটা মোটামুটি আমরা আগের দিন প্রতিস্থাপন পদ্ধতিতে যেভাবে দেখেছিলাম ঠিক সেমভাবেই। আমাদের অপনয়ন পদ্ধতিতে এবং প্রতিস্থাপন পদ্ধতিতে পার্থক্যটা মূলত প্রথম স্টেপেই, বাকিটা মোটামুটি আমাদের অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি সেম। তাহলে আমরা আগের ক্লাসে যেভাবে এক অ্যান্সার লেখার পদ্ধতি দেখিয়েছিলাম ক্রমজোড় আকারে, xy = আমরা কি লিখতে পারি, 3 আর 1, তার মানে আমরা xy এর মান কত পেলাম, 3 আর 1। শিক্ষার্থীরা আশা করি সবাই আমাদের আজকের অধ্যায় 6.1 এর পার্ট 2 অপনয়ন পদ্ধতি সম্বন্ধে যে আলোচনা আমরা এতক্ষণ করলাম, আশা করি যারা আমার এই ক্লাসটা দেখতেছো বা যারা দেখবে তাদের বুঝে আসবে আশা করি। তারপরও যদি কোনো পরবর্তীতে সমস্যা দেখা দেয় আমাকে ফোনে জানাবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।